তো প্রথম অধ্যায়ের নাম হলো মূলত অম্লজ সংখ্যা। মূলত অম্লজ সংখ্যা কি এটা একটু মূলত এবং অম্লজ একটু বেশ করতে ঠিক তুমি পারছো। তারপরে আমাদের ছোট কিছু বেসিক জিনিস বোঝানোর দরকার। বেসিক জিনিস বেশি বানানো আছে না, এগুলো দেখা যাচ্ছে আমরা মূল সংখ্যাগুলো বুঝবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা আগে দেখো, আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা আগে যেগুলো খুব জানার দরকার জরুরি সেগুলো আমরা নিয়ে আসছি। আমরা যাতে আল্লাহ যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমার কাছে পেজ আছে, ফেসবুক পেজ, ওখানে ওখানে কি জানাতে পারো। আমরা আসলে প্রথমে আমাদের যেগুলো জানা দরকার আমরা এগুলো হচ্ছে 3, 4, 5, 6 পর্যন্ত থেকে আমরা জেনে আসছি। তো তারপরে আমাদের অনেক কিছু খেয়াল থাকে না, এবং উপরে যাওয়ার পরে দেখা যায় এক একটা নতুন বিষয় অনেক উম, আরেকটু বেশি আলোচনা হয়। পড়াশোনা করি। তার মধ্যে প্রথম যে স্বাভাবিক সংখ্যা থাকতে পারে, তারপরে এই সংখ্যা এনে এই ইংলিশটা এখানে ক্লাস 6 থেকে এসেছে। তারপরে আমি একটা রিভিশন দিচ্ছি, এখানে আমাকে কাজে লাগবে। যে সংখ্যা অঙ্কগুলো নিজস্ব বা শখের মান আছে, শখেও মানে নিজস্ব নিজস্ব ভাবে শখে বেঁধে করা আছে, যে অঙ্কগুলো নিজস্ব কোনো মান আছে সেই সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা সাধারণত 9টি, আর থেকে 9 এগুলো মান আছে, যেমন 1, 2, 3, 4, 5, এগুলো নিজস্ব কিন্তু মান আছে। অস্বাভাবিক সংখ্যাও কাকে বলে? যে সংখ্যা নিজস্ব বা শখের কোনো মান নেই, সে সংখ্যাকে অস্বাভাবিক সংখ্যা বলে। যেমন শূন্য, শূন্য থেকে এক আর শূন্য বসলে শূন্য কোনো মান নেই, শূন্য শূন্য। ঠিক আছে, কিন্তু এটা যদি এই শূন্য যদি কারোর সাথে বসে, কারো আগে বসে, কারো পরে বসে, তারপরেও কোনো মান আছে, তাহলে বোঝা যায় যে অস্বাভাবিক সংখ্যা। অস্বাভাবিক সংখ্যা নিয়ে তো আলোচনা হয় না। বীজের সংখ্যা, এই অঙ্কগুলো যে 1, 2, 3, 4, 5 পর্যন্ত যে সংখ্যাগুলো, এগুলোর মধ্যে থেকে আমাদের জানতে হয় যে বীজের সংখ্যাগুলো কি কি। 1, 3, 5, 7, 9, অর্থাৎ এগুলো হচ্ছে বীজের সংখ্যা। 1, 3, 5, 7, 9, 11, 12, 13, 14, এগুলো আমরা অনেকে জানি ছোটবেলা থেকে পাবো। জোড় সংখ্যা হলো 2, 4, 6, 8, এগুলো জোড় সংখ্যা। তাহলে এরপরে আমরা জানবো ধনাত্মক সংখ্যা কি। ধনাত্মক মানে পজিটিভ যেটা দেখা যায় সেটা কি, কোনো সংখ্যার বামে আমরা যোগ বা বিয়োগ থাকে। এখন প্লাস থাকলে বা প্লাস বা যোগ থাকলে সে সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। +1, +2, +3, +4, +5, এখন এখানে কিন্তু কোনো সংখ্যার বাম পাশে প্লাস চিহ্ন না থাকলেও যোগ চিহ্ন ধরে নেওয়া হয়, অর্থাৎ ধনাত্মক সংখ্যা। তাহলে 3-এর আগে কিন্তু কোনো কিছু নাই, তাহলে আমরা দেখবো এটা ধনাত্মক সংখ্যা। 4-এর আগে কিছু নাই, তাহলে আমরা বলবো কি ধনাত্মক সংখ্যা। 5-এর আগে কিছু নেই, তারপরে আমরা বলবো কি ধনাত্মক সংখ্যা। তাহলে এগুলো হলো ধনাত্মক সংখ্যা। আবার ঋণাত্মক সংখ্যা কি, কোন সংখ্যার বাম পাশে বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন থাকলে সেই সকল সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। কি বলে? ঋণাত্মক সংখ্যা। তাহলে তাহলে আমরা দেখি এরপরে ঋণাত্মক সংখ্যা, কোন সংখ্যার বাম পাশে বিয়োগ চিহ্ন থাকলে সে সকল সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। তাহলে যেমন দেখো, এই 1-এর আগে যদি মাইনাস দিই, 2-এর আগে যদি মাইনাস দিই, তাহলে এগুলো কিন্তু বিয়োগ সংখ্যা, যেমন দেখো। তাহলে এগুলো ঋণাত্মক সংখ্যা। এরপরে আসে পূর্ণ সংখ্যা কাকে বলে। পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ অর্থাৎ শূন্য থাকবে, আবার ধনাত্মকও থাকবে, আবার ঋণাত্মকও থাকবে। এই টোটাল সংখ্যা মিলে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এখন দেখা গেল ভগ্নাংশ সংখ্যা কাকে বলে। কোন সংখ্যার কোন অংশকেই ভগ্নাংশ বলে। কিরকম? যেমন হচ্ছে 5-1/3, 5 ভাগের 1 ভাগ আর কি। এবার লিখবো এই যে 1/5 বা 5 ভাগের 1 ভাগ, উপরে 1 নিচে 5। মূলদ সংখ্যা কাকে বলে? এখন আসি মূলদ। যে সকল সংখ্যা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা এবং দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। আমরা জানি অনুপাত মানে কিন্তু ভাগ, যেমন 1/5 এটা কিন্তু কি 1:5 এভাবে লিখতে পারি, 1/5 এটাও লেখা যায়। তাই দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। যেমন 2, 3, হ্যাঁ 2.5,
দেখো দুই নিচে মনে মনে আমরা কিন্তু এক ধরি, তাহলে এটা কিন্তু কি একটা ভগ্নাংশ, মানে তোমাকে একটা কি ভগ্নাংশ সংখ্যা। তারপরে তিন, তিন নিচে মনে মনে এক থাকে, এগুলো পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যাও, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কি? অম্ল সংখ্যা হলো সংখ্যা জগতে কিছু সংখ্যক সংখ্যা রয়েছে যাদেরকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, সেই সকল সংখ্যাকে অম্ল সংখ্যা বলে। যেমন আহ যেমন দেখো, যেমন দুই এর যদি দুই আমরা রুট করি, তাহলে দুই এর রুট যদি থাকে, তাহলে এর কিন্তু অনেক হয়, এর কিন্তু বানান যায় না। কি বানান যায় না? ভগ্নাংশ বানানো যায় না। যেমন এটা আমরা অবশ্যই এসে দেখবো, বইতে দেখবো। এরপরে বর্গ কি? বর্গ এবং বর্গক্ষেত্র কি? আমরা এখানে বৈচিত্র্যময় জগৎ এখানে বলছি দেখো, একটু আলোচনা হয়ে গেছে। আমরা এই অধ্যায়ে কি শিখবো? বর্গ শিখবো, বর্গমূল ব্যাখ্যা করতে পারবো, পদক ও ভাগ প্রক্রিয়ার মধ্যে বর্গমূল করতে পারবো, সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতি গুলো প্রয়োগ করে বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে পারবো, মূলদ ও অমূলদ সংখ্যা শনাক্ত করতে পারবো, সংখ্যা রেখা মূলদ ও অমূলদ সংখ্যার অবস্থান দেখাতে পারবো। আমরা দেখবো তাহলে বর্গ এবং বর্গমূলটা কি। বর্গ, বর্গ একটি ক্ষেত্রে আয়তন, বর্গের ক্ষেত্রে যেরকম যার বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ সব পাশে সমান, এদিকে তিনটা, এদিকে তিনটা, এদিকে তিনটা, সব দিকে সমান, তাহলে তার বাহুগুলো পরস্পর সমান। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি ক হয়, তাহলে বর্গক্ষেত্রের এই ক্ষেত্রে ক্ষেত্রফল, এই ক্ষেত্রে ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফলটা হচ্ছে ভিতরের জায়গা, এই জায়গার পরিমাণটা। অর্থাৎ আমি যদি বলি যে আজকে ল্যাপটপের এই যে পুরো স্ক্রিনের এই পুরো জায়গাটাই হচ্ছে কি ক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রে কি সব পাশে যদি কি এর সব দিকের সমান, অর্থাৎ চারটে পাশই সমান, চারদিকে দৈর্ঘ্য সমান, সেটা হচ্ছে বর্গ। তো বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল কত আমরা আগেই জানি। আমরা এর আগের পূর্বের ক্লাসে গুলো জেনে আসছি যে আসলে এটা কি। তখন এটাকে বর্গ এবং বর্গে যান ক গুণ ক, অর্থাৎ বাহু হোল স্কয়ার, অথবা বাহু গুণ বাহু, দুইভাবে হয়, বাহু গুণ বাহু হয় অথবা বাহু হোল স্কয়ার। তাহলে এখানে এক ঘর দৈর্ঘ্য যদি ক হয়, তাহলে ক স্কয়ার বা ক গুণ ক, এত বর্গ একক। ক্ষেত্রফল যখন বলা হবে তখন অবশ্যই মনে রাখবে এখানে কিন্তু বর্গ কথাটা উল্লেখ করতে হবে। আর একক হতে কি মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, ইঞ্চি হতে পারে, ফুট হতে পারে, এগুলো। বিপরীত ভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বিপরীত ভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক স্কয়ার বর্গ একক হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ক একক। তাহলে আমরা আরেকটু জিনিস দেখি, তাও একটু বোর্ডটা নিয়ে আসি, তাহলে আমাদের আরেকটু বলতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে বর্গ একক হয়, বর্গ, বর্গ একক মিটার সেন্টিমিটার এগুলো হবে। তাহলে আমরা পরিষ্কার বর্গ করলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য ক একক হবে। চিত্রে দেখো 9টি মার্বেল বর্গাকারে সাজানো আছে, সমান দূরত্বে প্রতিটি সারিতে তিনটি করে তিনটি সারি আছে। তাহলে মোট মার্বেলের সংখ্যা 3 গুণ 3 3 9। এখানে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা সমান, তাই চিত্রটি বর্গে কিন্তু হয়েছে। ফলে তিনের বর্গ কত? 9। তিনের বর্গ হচ্ছে 9, আর 9-এর বর্গমূল হচ্ছে 3। তাহলে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা যদি গুণ করি, গুণফল পাওয়া যায়, গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাই ওই সংখ্যার বর্গ। এবং সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে গুণফলের বর্গমূল, গুণফলের বর্গমূল। তাহলে যেমন কি 4 2 দোকানে 4, তাহলে কি 2-এর বর্গ কত? 4। কিন্তু আবার 4-এর বর্গমূল কত? 2, 4-এর বর্গমূল 2। তাহলে ওকে, এরপরে দেখো আমরা আমাদের দেখি, এরপরে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যাগুলো কি কি? তাহলে এক, এক গুণে এক, এক হয় এক, এককে কত? এক। তারপর আবার দেখো যদি হয় কি দুই, 2 গুণে 2 দোকানে 4, তারপরে তিন, 3 3 9, তাহলে এটা কিন্তু কি বাহুর দৈর্ঘ্য এবং বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল, মানে বর্গ, সোজা কথা বর্গ। তো এ হইলে এ বাহুর কত? এই স্কোয়ার। 7 হলে 7 57 5 4, অর্থাৎ যে সংখ্যা থাকবে সেটা সেই সংখ্যা দ্বারা কি গুণ দিব। তাহলে 1 4 9 25 সংখ্যাগুলো বৈশিষ্ট্য হলো যে এগুলো অন্য কোনো পূর্ণবর্গ সংখ্যা পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়।
এক্স আর নয় 25 49 এই জিনিসগুলা, এই যে যে এক্স আর নয় যেগুলা, এগুলো যদি কি পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা, পূর্ণ পূর্ণ বর্গ সংখ্যা বর্গমূল একটা স্বাভাবিক সংখ্যা। 49-এর বর্গমূল কত? 7। হাতের বর্গ কত? 49। হাতের 49-এর বর্গমূল কত? 7। 7 একটা পূর্ণবর্গ সংখ্যা, এখানে তাই বলা আছে। তাহলে আমরা একটু দেখি আরেকটু। তাহলে এখানে কি আমরা এখানে শর্টকাটে একটু জানবো, সেটা হলো এখানে দেখবো যে তাহলে কি এক হলে সংখ্যা, বর্গ সংখ্যা কত? এককে এক। এমনি তাহলে কি দুই কত? দুই। দুইয়ের বর্গ সংখ্যা কত? 4। তিনের বর্গ কত? 3 3 9। চারের বর্গ কত? 4 4 16। পাঁচে 5 5 25। তাহলে 16 হবে, এখানে কত হবে? এখানে 16 হবে। তাহলে আমরা এগুলো হোমওয়ার্ক করবো, যেমন 6 6 34, 7 7 কত হবে? 49। এগুলো তোমাকে একটা হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক। বুঝতে বিষয়টা? যে আছে তারে তাই দেখিয়ে দেবো বন্ধু, এটা হোমওয়ার্ক থাকলো। এখন দেখো ছোট্ট করে একটা দেখি, সেটা হলো দেখো সাধারণত সংখ্যাগুলো একক করে একটু দেখলে লক্ষ্য করলে দেখা যায় যে কোনো বর্গ সংখ্যার একক স্থানে যদি 2 3 7 বা 8 থাকে, সেটা পূর্ণবর্গ নয়। এটা কথাটা মুখস্থ করতে হবে। কোন সংখ্যার কি, কোন বর্গ সংখ্যার একক স্থানে যদি 2 থাকে, 3 থাকে বা 7 থাকে বা 8 থাকে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে আমরা দেখে বলতে পারবো, যেমন দেখো এই যে 1068 লাস্টে কত? একক স্থানে অঙ্ক কত? 8। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা না, অর্থাৎ এটা কি হবে না? বর্গমূল হবে না। আবার দেখে এটা কিন্তু 3, এটাও হবে না, এটাও 3 হবে না, এটা 7 7 হবে না, 2 থাকে 2, এটা হবে না। কিন্তু কোন সংখ্যার একক স্থানের উপর যদি এই কটা হয়, 0 1 4 5 6 9 হয়, অর্থাৎ এগুলো বাদে বাকিগুলো হয়, তাহলে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের, তোমার এখানে আরেকটা হোমওয়ার্ক থাকবে, 5টি সংখ্যা লেখো। তুমি 5টি সংখ্যা লিখবা যার একক স্থানীয় অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। এই কাজটা এটা হোমওয়ার্ক। তাহলে সামনে হোমওয়ার্ক গুলো এটা থাকলো। আজকের মতো এখানেই শেষ, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার থ্যাংক ইউ সবাই। আল্লাহ হাফেজ।